আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা কিন্তু পাবজিময়। যারা গেমার রয়েছেন আপনাদের মধ্যে, আপনাদের জন্য কিন্তু ইনফিনিক্স খুবই স্পেশাল একটা ফোন বানিয়েছে, ইনফিনিক্স GT30 Pro। আমাদের আনবক্সিং ভিডিওটা হয়তো অনেকেই আপনারা দেখেছেন। এটা একটা স্পেশাল প্যাক, এটা হচ্ছে একটা কম্বো। এর মধ্যে স্মার্টফোনও রয়েছে, সেই সঙ্গে রয়েছে কিছু গেমিং কিটস, স্পেশালি রয়েছে একটা কুলার এবং এটা একই সঙ্গে একটা ওয়্যারলেস চার্জার। একটা এক্সাইটিং খবর দিয়ে ভিডিওটা শুরু করতে চাই। যারা গেমার রয়েছেন এবং টুর্নামেন্ট চান, যে আমরা সেই লেভেলের জমজমাট একটা টুর্নামেন্ট চাই, তাদের জন্য কিন্তু ইনফিনিক্সের এবং পাবজির আয়োজনে শুরু হতে যাচ্ছে PMCC। পাবজি মোবাইল ক্যাম্পাস চ্যাম্পিয়নশিপে কিন্তু অংশ নিতে পারবেন আপনিও। বিশাল বড় সড়ো পরিসরে কিন্তু এই PMCCটা আয়োজন হতে যাচ্ছে, যার পৃষ্ঠপোষক ইনফিনিক্স, এবং আপনারা চাইলে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন। বিস্তারিত সব কিছু জানার জন্য ইনফিনিক্সের যে ফেসবুক পেজ রয়েছে সেটা ফলো করতে পারেন। ও বাই দ্য ওয়ে, ইনফিনিক্স GT30 Pro কিন্তু পাবজি মোবাইল PMSL এর অফিসিয়াল গেমিং ফোন। প্রথমে দাম জানিয়ে দিই, এই ফোনটার একটাই ভেরিয়েন্ট বাংলাদেশে পাওয়া যাবে 12256, বাট ওই ভেরিয়েন্টটার মধ্যে আবার দুইটা ভেরিয়েন্ট রয়েছে। একটা হচ্ছে এই গেমিং কুলারটা সহ, যার দাম পড়বে 42,000 টাকা, আর এটা ছাড়া যদি আপনি নেন, শুধু ফোন নেন, তাহলে দাম পড়বে 40,000 টাকা। এখন একটা ফোন যেটা স্পেশালি তৈরি হয়েছে গেমারদের জন্য, যার দাম 40,000 টাকার আশেপাশে, কেমন আসলে ফোনটা? এটা কি গেমারদের কেনা উচিত হবে? আমাদের আজকের ভিডিওটা মূলত সেইটা নিয়ে। ফোনের চেহারাটা দেখেন একটু আগে, মানে ডিজাইনটা দেখে আপনার মনে হবে যে এটা গেমিং এর জন্য তৈরি। হ্যাঁ, এটা ইউনিক সেটা বলতে হবে। মানে নর্মালি এইরকম ফোন খুব একটা দেখা যায় না। এই ফোনের থিকনেস হচ্ছে 8 মিলিমিটারের কাছাকাছি, আর এটার ওয়েট আমরা পেয়েছি 193 গ্রাম। খুব বেশি বাল্কি ফিল হবে না আপনার হাতে। আই মিন, গেমিং এর জন্য এটা আমার কাছে আইডিয়াল মনে হলো। এতে IP64 এর রেটিংও রয়েছে। ফোনে NFC-ও পেয়ে যাবেন, যেটা আজকাল আমাদের দেশে বেশ আলোচিত। সে সঙ্গে পেয়ে যাবেন আমার পছন্দের IR ব্লাস্টার। এর পেছনে 8GB লাইটিং পেয়ে যাবেন, ইনফিনিক্স যেটা নাম দিয়েছে মেকানিক্যাল লাইট ওয়েভস, এবং এটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন বিভিন্নভাবে। প্রচুর ইফেক্ট পেয়ে যাবেন, এবং এটা হঠাৎ করে দেখতে কেমন জানি মনে হয় নাথিং ফোনের সঙ্গে কিছুটা মিল আছে। এনিওয়ে, এই 8GB লাইটটা কিন্তু ফোনে একটা গেমিং ভাইব এনে দেয় এবং কিছুটা সাইফাই টাইপের ফিল দেয়। গেমারদের জন্য এখানে ইন্টিগ্রেট করা হয়েছে দুইটা ট্রিগার, যেগুলো কোনো ফিজিক্যাল বাটন না, বরং এগুলো টাচ সেন্সিটিভ প্যানেল। এবং এই ট্রিগার বাটন দিয়ে কিন্তু অনেক কাজ আপনি করতে পারবেন। বিশেষ করে আপনি যদি গেমার হন, আপনি গেম ওপেনও করতে পারবেন এই বাটনগুলো দিয়ে। ইভেন চাইলে আপনি ক্যামেরার শাটার বাটন হিসেবে ব্যবহার করতে পারবেন এটাকে, এবং নির্দিষ্ট কিছু কাজও কিন্তু আপনি অ্যাসাইন করে রাখতে পারবেন, যেমন ডবল ট্যাপে টর্চ লাইট অন হবে, সো অন। তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে এই ফোনে কিন্তু নেই কোনো 3.5mm পোর্ট। অনেকে আছেন গেমিং এর সময় ওয়্যার্ড হেডফোন ব্যবহার করেন, তাদের জন্য একটু ঝামেলা, কারণ আপনাকে কনভার্টার ইউজ করতে হবে। আর একটা জিনিস নাই এতে, আর সেটা হচ্ছে এই ফোনে কোনো মেমোরি কার্ড স্লট নাই। তার মানে 256GB স্টোরেজই ম্যাক্স আপনি ইউজ করতে পারবেন। এই ফোনের ডিসপ্লে কিন্তু খুবই চমৎকার। 6.78 ইঞ্চির একটা ফুল HD প্লাস প্যানেল তারা ব্যবহার করেছে, যেটা আবার LTPS অ্যামোলেড। সেই সঙ্গে রয়েছে হুপিং 144 হার্জ রিফ্রেশ রেট। ফোনের বেজেল কিন্তু যথেষ্ট মিনিমালিস্টিক, খেয়াল করে দেখেন, বেশ সিমেট্রিক্যাল লাগলো আমার কাছে। এই দামের অফিসিয়াল একটা ফোনের কাছ থেকে আসলে এইরকম বেজেলই আমরা চাই। কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন পাওয়া যাবে এতে, এবং যতই প্রোটেকশন থাকুক ভাই, আমি বলি কি, একটা স্ক্রিন প্রোটেক্টর সবসময় ব্যবহার করবেন, কারণ পড়ে গেলে যে কোনো সময় কিন্তু নাই হয়ে যেতে পারে ডিসপ্লে। আর এই ডিসপ্লের ব্রাইটনেস হচ্ছে 700 নিটস টিপিক্যাল, 1600 নিটস পর্যন্ত হাই ব্রাইটনেস মোডে আপনি ব্রাইটনেস পাবেন, এবং এর পিক ব্রাইটনেস 4500 নিটস। এর ফলে ডিরেক্ট সানলাইটও কিন্তু এই ফোনটা ব্যবহার করতে খুব একটা সমস্যা হবে না। ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট কিন্তু 2160, খুবই স্মুথ ছিল এটার টাচ রেসপন্সিভনেস। এবং এই ফোনের PWM ডিমিং কিন্তু 2304 হার্জ। এর ফলে ঘুটঘুটে অন্ধকারেও কিন্তু আপনি এই ফোনটা ব্যবহার করতে পারবেন অনায়াসে। হার্ডওয়্যার নিয়ে কিন্তু আমার সবসময় একটু আগ্রহ থাকে যে কোনো ফোনের, এবং এই ফোনটা হাতে আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমার নজর ছিল হার্ডওয়্যারের দিকে, এবং আমি হতাশ হই নাই, টু বি ভেরি অনেস্ট, কারণ এখানে তারা ডায়মেনসিটির 8350 যে আলটিমেট প্রসেসরটা আছে সেটা ব্যবহার করেছে। এটা 4 ন্যানোমিটার বেসড একটা 5G চিপসেট। যদিও আমাদের দেশে 5G নাই, তারপরেও আপনি এটা ফিউচার প্রুফ হিসেবে ধরে রাখতে পারেন, এবং এটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল একটা চিপসেট। আপনি যদি এর ক্লাস্টারগুলোর দিকে একটু খেয়াল করে দেখেন, 3.35 GHz এর একটা কর্টেক্স A715 ক্লাস্টার পেয়ে যাবেন। সে সঙ্গে রয়েছে 3.20 GHz এর আরও 3টা ক্লাস্টার, এবং 4টা ক্লাস্টার পাবেন 2.2 GHz এর কর্টেক্স A510। সো সিঙ্গেল করে এবং মাল্টি করে দুই জায়গাতেই কিন্তু এই ফোনটা বেশ ভালো পারফর্ম করার কথা। আরেকটা জিনিস আমার কাছে খুবই সারপ্রাইজিং লেগেছে এবং বেশ ভালো লাগছে, এটা একটা স্ট্যান্ডার্ড বলতে পারে না, সেটা হচ্ছে মেমোরি ভেরিয়েন্ট। LPDDR5X র্যাম তারা এখানে ইউজ করছে। এটা করতেই পারে, আসলে সারপ্রাইজ হওয়ার মতো তেমন কিছু না, বাট
এর যে ইউএফএস ভেরিয়েন্ট সেটা 4.0 ভাই। আমরা এই দামের ফোনে ইউএফএস 2.2ও দেখেছি। সো সেখানে আমি বলবো যে এটা একটা বিগ জাম্প এবং এটা একটা স্ট্যান্ডার্ড হয়ে গেল। অন্য কোম্পানিগুলো যদি এর চাইতে কম দেয় আমরা ধরতে পারবো। এবং যেহেতু এটা একটা গেমিং ফোন, এর মধ্যে কিন্তু ভেপার কুলিং চেম্বারে রয়েছে, আর ফোনটা আমরা খুব বেশি হিট হতে দেখি নাই। হিট হয়ে গেলে খুব দ্রুত ঠান্ডা করার জন্য তো আপনি গেমিং কুলার পাচ্ছেন এবং ভেপার কুলিং রয়েছে। সো খুব বেশি ওয়ারিড হওয়ার মতো কোনো কিছু আমি দেখছি না। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 রয়েছে এবং 2টা মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাবেন আপনি। সেই সঙ্গে রয়েছে XOS 15.0.3। ইনফিনিক্স ফোনের ইউআই নিয়ে আসলে আমরা সবসময় কথা বলি যে এটা সফিস্টিকেটেড না, একটু হেভি লাগে, কিছু ব্লটওয়্যার থাকে। আমরা এবারও আসলে সেই রকমই পেয়েছি। স্লাইট ইমপ্রুভমেন্ট অবশ্যই দেখতে পেয়েছি এর র্যাম ম্যানেজমেন্টে, বাট স্টিল আমার মনে হয় যে ইউআইটা নিয়ে আরও কাজ করার সুযোগ আছে। তবে পারফরমেন্স কিন্তু আমরা অনেক ভালো পেয়েছি এই ফোনের। আমরা AnTuTu টেস্ট করেছি এবং 1 মিলিয়নের কিছু উপরে স্কোর এসেছে, যদিও আরও বেশি স্কোর আসার কথা। গিগবেঞ্চের সিঙ্গেল করে 1114 আর মাল্টি করে 3777 স্কোর পেয়েছি। আমরা অবশ্য প্রচুর অ্যাপ ইনস্টল করি টেস্ট করার আগে, এই জন্য হয়তো স্কোর একটু কম এসেছে। এনিওয়ে এই ফোনটা কিন্তু ইনফিনিক্সের লাইন আপের মধ্যে একেবারে উপরের দিকে চলে গিয়েছে। খেয়াল করে দেখেন 1 নম্বরে রয়েছে তাদের সেম চিপসেট ব্যবহার করা নোট 50 প্রো প্লাস, অথচ প্রায় 15,000 টাকা কমের এই ফোনটা কিন্তু প্রায় ছুঁই করছে সেই স্কোর। অফিসিয়ালি 40 থেকে 42,000 টাকা দামের যত ফোন আমাদের দেশে আছে, খেয়াল করে দেখেন এই চারটার দিকে এখানে কিন্তু ইনফিনিক্সের এই ফোনটা একেবারে 1 নম্বরে রয়েছে। শুধু যে 1 নম্বরে রয়েছে তাই না ভাই, AnTuTu স্কোরে কিন্তু 1 মিলিয়নের উপরে এই একটা ফোনই যেতে পেরেছে। সেকেন্ড পজিশনে রয়েছে Realme 14, বাট তার যে স্কোর খেয়াল করে দেখেন প্রচুর ব্যবধান। ইভেন 40,000 টাকা দামের প্রাইসে আমরা 4 লাখের নিচের স্কোরের ফোনও দেখেছি। Dimensity 8350 দিয়ে মোট 3টা ফোনের রিভিউ আমরা করলাম এটা সহ। তবে ফর সাম রিজন ইনফিনিক্স GT30 Pro স্কোর কিন্তু সবচাইতে কম পেয়েছি আমরা, AnTuTu-তেও গিগবেঞ্চেও। এখানে অবশ্য এগিয়ে রয়েছে Oppo Reno 13। একই চিপসেট ব্যবহার করার পরেও ওই ফোনটাতে প্রায় 14 লাখের মতো স্কোর এসেছিল। এইটা হতে পারে এই ইনফিনিক্স ফোনের ইউআই এর জন্য। দেখেন একই চিপসেট প্রায় সিমিলার স্পেক দেওয়া ফোনে বেশি স্কোর আসতেছে, বাট ইনফিনিক্সের এটা আসতেছে কম। সো আমার মনে হয় যে ইউআইটা আরেকটু অপটিমাইজ করলে এটার পারফরমেন্স আরও বেটার হবে। এটা যেহেতু গেমিং ফোন এবং পাবজির জন্য স্পেশালি এটা অ্যালাইনমেন্ট করা, সো আমরা প্রচুর পাবজি খেলেছি এবং আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো ছিল। আমরা পাবজিতে বেশ কিছু সেশন ট্রাই করেছি এবং এখনো পর্যন্ত আমরা HDR-এ আলট্রা দিয়ে খেলতে পেরেছি। পরবর্তীতে এখানে আলট্রা HDR এবং এক্সট্রিম HDR যুক্ত হবে। হ্যাঁ, গেমিং এর এক্সপিরিয়েন্স কিন্তু খুব ভালো ছিল। তবে কেউ যদি এই ফোনের কাছ থেকে লাখ টাকা দামের গেমিং ফোনগুলোর পারফরমেন্স আশা করেন তাহলে হয়তো একটু হতাশ হতে পারেন। পেছনে 108 মেগাপিক্সেলের ক্যামেরা তারা ব্যবহার করেছে মেইন সেন্সর হিসেবে, সঙ্গে একটা আলট্রা ওয়াইড সেন্সরও আছে, আর সামনে রয়েছে 13 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার। যেহেতু এটা একটা গেমিং ফোন, সুতরাং ক্যামেরাতে না খুব বেশি যে তারা গুরুত্ব দিয়েছে এটা আমার কাছে মনে হয় না। এটা টিপিক্যাল আসলে 25-30 হাজার টাকা দামের ফোনের ক্যামেরার মতো আমার কাছে মনে হলো। আমরা বেশ কিছু ছবি তুলেছি এবং আমাদের অভিজ্ঞতা বলছে যে এইটার কোয়ালিটি ওকে টাইপের, মানে খুব বেশি ভালো না, আবার একেবারে খারাপও বলা যাচ্ছে না। তবে হ্যাঁ, আপনি যদি ভালো আলো দিতে পারেন তাহলে বেশ ভালো ছবি পাবেন। লো লাইটে অথবা আর্টিফিশিয়াল লাইটিং কন্ডিশনে কিন্তু খুব ভালো পারফর্ম করতে পারেনি এই ফোনটা। এক্সপোজার কন্ট্রোলিং নিয়ে একটু ইস্যু আছে, ফোনটা মাঝে মাঝে একটু স্ট্রাগল করে, আর ডাইনামিক রেঞ্জ আমার মনে হয় আর একটু বেটার হইতে পারে। তবে ছবিতে ডিটেল পাওয়া যাচ্ছে অনেক, যেহেতু 108 মেগাপিক্সেলের সেন্সর প্রচুর ডিটেল ধরে রাখতে পারে। সেলফি ফটোগ্রাফির ক্ষেত্রেও সেই একই কথা বলা যায়। আর পোর্ট্রেট মোডে সাবজেক্ট সেপারেট করতে গিয়ে মাঝে মাঝে একটু স্ট্রাগল করে। সর্বোচ্চ 4K রেজুলেশনে আপনি শুট করতে পারবেন। স্টাবিলাইজেশন ওকে, তবে আরেকটু বেটার হতে পারতো দাম হিসেবে। সো এই ফোনের ক্যামেরা সেকশনে এসে আসলে আমার মিক্স ফিলিং রয়েছে, মানে আমি আরেকটু বেটার এক্সপেক্ট করেছিলাম। তবে আমি খুশি হয়েছি এই ফোনের ব্যাটারি সেগমেন্টে এসে। 5500 mAh এর ব্যাটারি তারা এখানে ব্যবহার করেছে এবং 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। বক্সের মধ্যে আপনি চার্জারও পেয়ে যাবেন। সে সঙ্গে রয়েছে 30 ওয়াটের ওয়্যারলেস চার্জিং, 10 ওয়াটের রিভার্স ওয়্যার্ড ওয়্যারলেস চার্জিং এবং 5 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং। বাইপাস চার্জিং টেকনোলজি তারা ব্যবহার করেছে এখানে, এর ফলে আপনি চার্জিংয়ের সময় গেমিংও করতে পারবেন। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ঠিকঠাকই কাজ করেছে, কোনো কমপ্লেন নেই। আর এর ফ্ল্যাশ লাইটের যে ব্রাইটনেস যথেষ্ট স্যাটিসফ্যাক্টরি, কোনো কমপ্লেন নেই। এই ফোনে ওয়্যার্ড এবং ওয়্যারলেস দুইভাবেই কিন্তু হাই রেজ সাপোর্ট করে। সো আমরা এই ফোনের ওয়্যারলেস কানেক্টিভিটি টেস্ট করলাম বেশ পপুলার কয়েকটা TWS-এ, যেমন QCI Meloverts Pro, Soundpeats-এর T3 Pro ইত্যাদি। আবার রিসেন্টলি আমাদের স্টুডিওতে সোনির WH সিরিজের 1000XM6 এসেছে, সেটা দিয়েও ট্রাই করলাম। এটার আউটপুট যথেষ্ট ভালো মনে হলো আমাদের কাছে। বাকি থাকলে হচ্ছে এটার লাউড স্পিকারের কোয়ালিটি। যথেষ্ট লাউড
ক্ল্যারিটিও পেয়েছি, বাট প্রবলেম হচ্ছে যে স্টেরিও স্পিকার তারা এখানে ব্যবহার করেছে, ওইটা আসলে 50-50 না, ওইটা আমার কাছে কিছুটা মনে হইল 70-30, মানে ডান দিকে আওয়াজ অনেক লাউডার, বাঁ দিকে অনেক কম। সো আমার মনে হয় ইনফিনিক্সকে এই জিনিসগুলোর দিকে একটু ফোকাস করা দরকার। মানে তারা যখন একটা ফোনের ডিজাইন করে, তারা কি শোনে না এটা যে ডান দিকে বেশি হচ্ছে বাঁ দিকে কম হচ্ছে? এটার ব্যালেন্স করা দরকার। মানে স্টেরিওর ওই ফিলিংটা পাওয়া যাচ্ছে না। তবে লাউড অ্যান্ড ক্লিয়ার, এটা আবার JBL টিউন করেছে, বাট আমার কাছে অতটা পছন্দ হয় নাই। অলরাইট, সো আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। গেমারদের কথা যদি আমি চিন্তা করি, তাহলে কিন্তু এই ফোনটা রিকমেন্ড করার মতো একটা ফোন, কারণ এখানে শুধুমাত্র গেমারদের টার্গেট করে বেশ কিছু এক্সক্লুসিভ ফিচার রয়েছে। সো এটা আপনি এনজয় করবেন। আর আপনি যদি নর্মাল ইউজার হন, গেমিং খুব একটা করেন না, তাহলে অবশ্য মার্কেটে অপশনের শেষ নেই। 40,000 টাকা আরও ভালো ভালো অপশন কিন্তু রয়েছে। আপনার কাছে কেমন লাগলো এই ফোনটা একটু কমেন্টে জানিয়ে দিন। আপনার মতামত কি? এই ফোনের কোন জিনিসটা আপনার ভালো লাগলো, কোন জিনিসটা খারাপ লাগলো, একটু শুনতে চাই আপনাদের কাছ থেকে। কমেন্টে আমাদের একটু জানান, আমরা একটু পড়তে চাই। আপাতত এই পর্যন্ত, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।